শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুস্থ আছো এবং সকলেই সুস্থ থাকো। আমি মহান সৃষ্টিকর্তার নিকট সেটি কামনা করি। তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর আজকে পাঠদান করা হবে। আজকের যেই অধ্যায়টা আসবে সেটা হলো তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়। তোমরা জানো এইবার যারা এসএসসি ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই অধ্যায়টা রেখেছে, তাদের সিলেবাস যেটুকু শর্ট করে দিয়েছে সেই শর্টের অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের এই 9.1 এবং 2 অর্থাৎ নবম অধ্যায় যেটা সেটা আছে। অর্থাৎ এইখান থেকে যারা এইবার এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। এখন তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, বর্তমান সরকার তোমাদের জন্য কিন্তু এখন পর্যন্ত সিলেবাস শর্ট করেন নাই। যদি কখনো করেনও সেটা আমাদের পরক্ষণে দেখা যাবে, কিন্তু এখন আমাদের যে বিষয়টা এই অধ্যায়টাকে জানতে হবে। অর্থাৎ যদি শর্ট করেও তাহলেও কিন্তু আমাদের এই অধ্যায়টা থাকবে। সেজন্য বলছি এই অধ্যায়টার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অর্থাৎ এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীলের কথা বললাম? 3টা সৃজনশীলের কথা বললাম। সেই জন্য আমাদের এই অধ্যায়টাকে খুব গুরুত্বের সহিত দেখতে হবে এবং মনোযোগের সহিত চেষ্টা করে আমাদের ধারণ ক্ষমতা নিয়ে আসতে হবে। এখন দেখো, ত্রিকোণমিতি তোমাদের অনেকের কাছে মনে হবে, যারা নবম শ্রেণীতে আছে তাদের জন্য বিশেষ করে মনে হবে যে এইটা ত্রিকোণমিতি আবার কী জিনিস। ত্রিকোণমিতিটা কি? ত্রিকোণমিতি হলো 3 কোণের মিতি। ত্রি হতো 3, আর এটাই লিখছি আমি। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। ত্রি 3, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ধারটা কি? 3টা ধার থাকে। এরকমভাবে আমাদের 3টা ধার থাকে, অর্থাৎ 3টা কোণা থাকে। ঠিক আছে? একটা বিল্ডিং যদি দেখো তাহলে 1টা 2টা 3টা কোণা থাকে, এই জন্য বলা হয় ত্রিকোণমিতি। এইখানে দেখো, যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার 3টা কোণা দেওয়া আছে। আমি যদি গ্রামের ভাষায় বলি 3টা কোণ দেওয়া আছে। এই 3টা কোণ আর এই এক একটা যে লাইন, এই লাইনগুলো হলো আমাদের মূলত ধার। মেট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ, যেই সাহায্যে 3টা কোণের পরিমাপ, যার সাহায্যে আমরা 3টা কোণের পরিমাপ নির্ণয় করতে পারবো, সেটি হলো মূলত আমাদের এই ত্রিকোণমিতি। ক্লিয়ার শিক্ষার্থীরা? ত্রিকোণমিতিটা কী জিনিস? এখন আসো, এটি কোন ধরনের ত্রিভুজের জন্য প্রযোজ্য? এখানে আমি আরেকটা প্রশ্ন লিখেছিলাম যে এটি কোন ধরনের ত্রিভুজের জন্য প্রযোজ্য। এখানে মূলত ত্রিকোণমিতি একটা সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। কি বলছি? সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তাহলে প্রশ্ন হলো, স্যার সমকোণী ত্রিভুজটা কী? আবার সমকোণী ত্রিভুজ হলো যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি এর সমান হয়, সমকোণ বা 90 ডিগ্রি এর সমান হয়, তখন সেই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের চিহ্ন হলো আমাদের এইটা। যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এই কোণটা হলো সমকোণ। তাহলে কি বললাম? সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা ক্লাস 6-7-এ পড়েছো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। অর্থাৎ এইখানে ত্রিভুজের 3টা কোণ দেওয়া আছে, এই 3টা কোণের সমষ্টি কি? 2 সমকোণ। 2 সমকোণ ইকুয়াল টু কি? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি যে 2টা কোণ দেওয়া আছে সেই 2টা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার ওই 2টা কোণের যোগফল কি সবসময় সমান হবে? অর্ধেক করে হবে? না, সমানও হতে পারে আবার অসমান হতে পারে। কখনো কখনো দেখা যাবে এইটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আবার কখনো দেখা যাবে এইটা 60 ডিগ্রি 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আবার আরও কম বেশিও হতে পারে। তবে এই 2টা কোণের যোগফল হতে হবে কি? 90 ডিগ্রি। তখন এই ত্রিভুজটাকে বলবো আমরা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার শিক্ষার্থীরা?
এখন আসো সমকোণী ত্রিভুজের বাহুর পরিচিতি, অর্থাৎ এই ত্রিকোণমিতির যে সমস্যা আছে এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের এই ত্রিভুজ থেকে আমাদেরকে দেখতে হবে এই বাহুগুলোর নাম কি, এই যে বাহুগুলো দেওয়া আছে এই বাহুগুলোর নাম কি। তাহলে আমরা বিভিন্ন পিথাগোরাসের সূত্র আছে, বিভিন্ন সূত্র প্রয়োগ করে সেই বাহুগুলোর মান বের করতে পারব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো কিভাবে আমরা বাহুগুলো বের করব। এখানে বলছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বি কোণ সমান সমকোণ, এইখানে আবার সি কোণ সমান সমকোণ। আমি দুইটা ত্রিভুজ নিয়ে একসাথে বলবো। এখন এ বি সি কোণের এই বি কোণ সমান কি সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু এইটা হলো আমাদের অতিভুজ। কি বলছি কথাটা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু এইটা হলো আমাদের লম্ব। ঠিক আছে, আর কোণ সংলগ্ন যে বাহুটা দেওয়া থাকবে অর্থাৎ সন্নিহিত বাহু, কোণের সন্নিহিত বাহু সেটা হলো আমাদের ভূমি, সেটাকে কি বললাম ভূমি। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখানে এসিটা হলো আমাদের অতিভুজ এবং এবিটা হলো লম্ব এবং বিসিটা হলো ভূমি। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ এই চিহ্ন কোনো বিষয় না, বিষয়টা হবে কি কোণ। কি বলছি কথাটা, বিষয়টা হলো আমাদের কোণ। কোণের আঙ্গিকে আমাকে চিন্তা করতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এখন প্রশ্ন হলো আমি এইখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ সি বি অথবা এ বি সি একটা ত্রিভুজ, এখানে সি কোণটা ছিল সমকোণ আর এইখানে আমাদের বি কোণটা হলো সমকোণ। তাহলে সি কোণটা যদি সমকোণ হয় তাহলে শিক্ষার্থীরা বলো তো দেখি এখন আমাদের কোন বাহুটা অতিভুজ। তাহলে দেখা যাচ্ছে সি কোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু এই বাহু, এইখানে সমকোণের বিপরীত বাহু ছিল এসি, কিন্তু এইখানে এই সমকোণের বিপরীত বাহু কি এবি, তাহলে এইটা হলো আমাদের অতিভুজ। এটা কি অতিভুজ। এখন আমার সূক্ষ্মকোণ এইখানে অবস্থিত, অর্থাৎ এ বি সি কোণ আমার সূক্ষ্মকোণ আর ওইখানে ছিল এ সি বি কোণ আমাদের সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা, এইটা, এটাকে আমরা কি বলবো, এখানে বলছিলাম সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এখন এইটাকে আমরা বলতে পারবো লম্ব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার যে আপনার এটা তো ভূমির সমান্তরাল রেখা, তাহলে এটা ভূরেখা। না, এটা ভূরেখা হতে পারে না, কারণ এই কোণের আঙ্গিকে আমাকে চিন্তা করতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। অর্থাৎ এখানে কোনটা হলো যে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্ম কোণটা হলো আমাদের মূল বিষয়, অর্থাৎ যার আঙ্গিকে অথবা যার উপরে নির্ভর করে আমরা এই কাজটা করব, অর্থাৎ বাহুটাকে চিহ্নিত করব। তাহলে এই সন্নিহিত বাহু, কোন সন্নিহিত বাহু সেটা হবে ভূমি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এখানে আসতে পারে কোনটা লম্ব কোনটা ভূমি। ভূমি সমান্তরাল যে রেখাটা থাকে সেটাকে বলা হবে ভূরেখা, আর লম্ব সমান্তরাল যে রেখাটা থাকে লম্ব সমান লম্বালম্বিভাবে যে রেখাটা থাকে সেটাকে বলা হবে উলম্ব রেখা বা লম্ব রেখা। এটাকে বলা হবে লম্ব রেখা, এটাকে বলা হবে ভূরেখা। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা রাখি আমরা এই দুইটা ত্রিভুজ দিয়ে আমাদের কোনটাকে লম্ব বলবো, অর্থাৎ একটা ত্রিভুজের কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোন বাহুটা অতিভুজ, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কি শিক্ষার্থীরা পারবে এখন এই ত্রিভুজ দেখে কি আমরা বলতে পারবো যে কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোন বাহুটা অতিভুজ বলতে? হ্যাঁ স্যার, তাহলে আমাদের এই বিষয়গুলা এখন এই ত্রিকোণমিতির যে সমস্যা আছে এই সমস্যাগুলি সমাধান করার জন্য
আমাদের কিছু ত্রিকোণমিতির অভেদাবলী আছে, অর্থাৎ কিছু ত্রিকোণমিতির সূত্রাবলী আছে, সেই সূত্রগুলো তোমাদের দেখতে হবে। যেমন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই থিটাটা কি? থিটাটা হলো একটা গ্রিক অক্ষর, থিটাটা হলো একটা গ্রিক অক্ষর। যেমন এ আমাদের একটা ইংরেজি অক্ষর, ঠিক থিটাটা হলো আমাদের একটা গ্রিক অক্ষর। গ্রিক দেশ থেকে এই থিটাটা আবিষ্কার করেছেন বলে সেটাকে বলা হয় গ্রিক অক্ষর। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর আসো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আরেকবার আসো, যেমন ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, sec theta equal to 1 by cos theta, cos theta equal to 1 by sec theta, cosec theta equal to 1 by sin theta, sin theta equal to 1 by cosec theta। তারপরে আরও আসো, cosec স্কয়ার থিটা माइनस कट स्क्वायर थीटा इक्वल टू 1, कोसेक स्क्वायर थीटा इक्वल टू 1 प्लस कट स्क्वायर थीटा, सेक स्क्वायर थीटा माइनस टेन स्क्वायर थीटा इक्वल टू 1, सेक स्क्वायर थीटा इक्वल टू 1 प्लस टेन स्क्वायर थीटा। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমাদের এই যে 15টা সূত্র, ঠিক আছে শিক্ষার্থীরা? এই 15টা সূত্র আমাদের এমনভাবে জানা থাকতে হবে, অর্থাৎ আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই তোমার বাবার নাম কি, আমি কি ভুল করে আমার কাকার নাম বলি কখনো? বা আমার চাচার নাম বলি? জীবনও নয়, তাই না? ঠিক তদ্রূপ তোমাদেরকেও এই সূত্রগুলা যখন যেটা জিজ্ঞাসা করবে সেইটাই বলতে পারতে হবে। ভুলক্রমে চাচার নাম বলা যাবে না, অর্থাৎ অন্য আরেকটা সূত্র বলা যাবে না। অর্থাৎ এই সূত্রগুলো আমাদের কি খুব প্রয়োজনীয় বিষয়। আমাদের বিভিন্ন অভেদ দেওয়া থাকবে, সেই অভেদগুলোকে আমাদের কি করতে হবে? এই সূত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন দেখো এইখানে আমাদের এখানে একটা অভেদ দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা হয়তো যারা এই পরীক্ষা দিয়েছ তারা দেখেছ যে আমাদের 10-এর পরীক্ষায় প্রথম যে আমরা প্রস্তুতিমূলক পরীক্ষাটা নিলাম সেখানে লিখে দিয়েছি সাইন্স জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেটা তোমরা যারা লিখেছ তো লিখেছ, কিন্তু সেটা তোমাদের বইয়ে স্পষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে এই প্রমাণটা করতে গেলে তোমাদের বইয়ে হয়তো এরকম একটা চিত্র দেওয়া আছে, সেখানে এখানে যদি আমার একটা পি বিন্দু হয়, ঠিক আছে, এ বি, এখানে আমি আর একটা বিন্দু দিলাম। এখন আমাদের কোনটা যদি এইটা হয়, এইটা যদি আমাদের কোণ হয় এবং এখানে যদি এটা থিটা হয়, অর্থাৎ তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এইটা হয়ে যাবে আমাদের লম্ব। তাহলে এবং এইটা যেহেতু লম্বালম্বিভাবে আছে, তাহলে এই কোণটা হলো আমাদের সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু একটু আগেই বলে দিয়েছিলাম, এইটা হলো আমাদের অতিভুজ এবং এইটা হলো আমাদের ভূমি। অর্থাৎ এই সূত্র থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। বিজ্ঞানী পিথাগোরাস একটা সূত্র আবিষ্কার করে গেছেন, যেই সূত্রের সাহায্যে আমাদের গণিত বিষয়ের
অনেক সমস্যার সমাধান করা যায়, বিশেষ করে জ্যামিতি এবং ত্রিকোণমিতি। জ্যামিতি এবং ত্রিকোণমিতির সমস্যাগুলো আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেই করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই জন্য আমাদের এইখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার নিয়ে আমরা এই সূত্রটার প্রমাণ করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? এবং এই জ্যামিতিক উপায়ে যখন প্রমাণ দেওয়া থাকবে তখন আমাদেরকে কিন্তু এই চিত্র নির্ভর, অর্থাৎ এইখানে যদি আমি একটা ও বলে দিই, এই চিত্র নির্ভর ব্যাখ্যা দিয়ে কোনটাকে লম্ব বলে, কোনটাকে ভূমি বলে, কোনটাকে অতিভুজ বলে, কেন বলে, কোনটার বিপরীত বাহু কী, ঠিক আছে, সেই সূত্রগুলোর ব্যাখ্যা দিয়ে আমাদেরকে কি করতে হবে, এটার সমাধান করতে হবে। শিক্ষার্থীরা একটু দেখো, শিক্ষার্থীরা তোমাদের জন্য আরও কিছু বিষয় আছে, যেমন সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটাকে মনে রাখবে, সাগরে লবণ অনেক, এ সা হলো সাইন, ল হলো লম্ব, অ হলো অতিভুজ। অর্থাৎ যদি আমাকে সাইন থিটার মান বের করতে বলে তাহলে আমাকে এই লম্বের মান জানা থাকতে হবে আর অতিভুজের মান জানা থাকতে হবে। এখন কোনো কারণে আমাদের লম্ব আর ভূমি দেওয়া আছে, যদি আমাকে সাইন থিটার মান বের করতে বলে তাহলে আমাকে অতিভুজের মান বের করে নিতে হবে। কিভাবে বের করবে? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। অর্থাৎ আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আরেকটা হলো কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটাকে মনে রাখবা, কবরে ভূত অনেক, ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। এটাকে মনে রাখবে, টেরা লম্বা ভূত। কট থিটা ইকুয়াল টু টেন থিটার উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব। সেক থিটা ইকুয়াল টু কস থিটার উল্টা, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তারপরে কোসেক থিটা ইকুয়াল টু, কোসেক থিটা হলো সাইনের উল্টা, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অর্থাৎ আমরা মূলত এই তিনটা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই যে সমস্যাটা আছে এই সমস্যা থেকে, অর্থাৎ এই ত্রিভুজ থেকে যে কোনো বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ এই সূত্রগুলা প্রয়োগ করে আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের তথ্য কী করতে পারবো, প্রমাণ করতে পারবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তারপর একটু দেখো শিক্ষার্থীরা, আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমান এক সমকোণ এবং এবি বাহু ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি বাহু সমান 12 সেন্টিমিটার এবং এবি সিকোণ ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান নির্ণয় করো। এখানে দেখো একটা ত্রিভুজ বলছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ যার সিকোণ সমান এক সমকোণ, তাহলে এইটা হলো সিকোণ এবং বিকোণ এ বি সিকোণ, অর্থাৎ বি কোণ। এখানে কোনটা কোথায়? বিকোণ, যেহেতু বিটা মাঝখানে আছে, কোনটা কোথায়? বিকোণ। তাহলে এইখানে আমরা বি চিহ্ন দিয়ে দিলাম, তাহলে বিকোণ সমান থিটা দেওয়া আছে। তাহলে যদি আমরা এ বি সি, তাহলে এখানে এ চিহ্ন দিতেই হবে নাকি? তাহলে এ বি সি একটা ত্রিভুজ যার সিকোণ এক সমকোণ এবং এ বি সিকোণ সমান থিটা। এখন আমরা কেউ যদি এইখানে এ দেই, এখানে বি দেই, তাহলেও কিন্তু হবে, তবে কোনটা এখানে পরিবর্তিত হয়ে যাবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন বলছে এইখানে এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইখানে 13 সেন্টিমিটার হবে। আবার বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখন বলছে সাইন থিটা, কস থিটা, টেন থিটার মান নির্ণয় করো।
এখন দেখো, যদি আমরা সাইন থিটা নির্ণয় করতে চাই, আমরা একটু আগে বলছি সাইন থিটা ইকুয়াল টু কি সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখন এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হলো লম্ব, আবার সমকোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। কিন্তু এখানে আমরা ভূমি জানি, কি জানি? ভূমি জানি, লম্ব জানি না। তাহলে এইখানে আমাদেরকে কার সূত্র প্রয়োগ করে আনতে হবে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এই লম্বের মানটা নির্ণয় করতে হবে। দেখো, যদি আমরা এটাকে সমাধান করতে চাই, সমাধান এ বি সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে সি কোণ সমান এক সমকোণ, এক সমকোণ, এবং এ বি সি কোণ ইকুয়াল টু থিটা। সুতরাং থিটা কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে অতিভুজ, অতিভুজ এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। ভূমি বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন আমাকে এসি এর মান বের করতে হবে, কারণ আমরা যদি সাইন থিটার মান বের করতে চাই, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন দেখো, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ বি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। অর্থাৎ এই পুরো পক্ষটাকে যদি আমরা এই পক্ষে নিয়ে আসি, এটাকে যদি এই পক্ষে নিয়ে যাই, তাহলে বিসিটা প্লাসে ছিল, ওই পাশে গেলে কী হবে? মাইনাস। তাহলে এসি ইকুয়াল টু রুট অফ এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এসি এর মান কত? তাহলে এসি ইকুয়াল টু এ বি এর মান ছিল কত? 13, 13 হোল স্কয়ার মাইনাস 12 হোল স্কয়ার ইকুয়াল টু 13 13 169 মাইনাস 144 রুট অফ 25 ইকুয়াল টু 5, ইকুয়াল টু কত? 5। তাহলে এসির মান পেয়ে গেলাম 5। এখন দেখো, এখন আমাকে বলছে সাইন থিটার মান বের করো। তাহলে আমরা জানি, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? 5, অতিভুজের মান কত? 13। তাহলে আমরা বলতে পারি এসি ডিভাইডেড বাই এ বি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 5/13। কস থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এ বি, বিসি ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু 12/13। টেন থিটা ইকুয়াল টু, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এসি, এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে এসির মান কত ছিল? 5, বিসির মান হলো 12। অর্থাৎ এখানে আমাকে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই তিনটা জিনিসের মানে কিন্তু আমরা এই একটা ত্রিভুজ থেকে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে কিন্তু বের করে নিয়ে আসলাম। অর্থাৎ তোমাদের বইয়ে যে অভেদগুলো দেওয়া আছে, সে অভেদগুলা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমরা এই ত্রিভুজের সাহায্যে সমস্ত অভেদগুলা প্রমাণ করতে পারব। যদি উদ্দীপকে আমাদের, যেহেতু সৃজনশীল প্রক্রিয়া, উদ্দীপকে যদি এরকম কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? এই ত্রিভুজের সাহায্যে যে কোনো অভেদ প্রমাণ করতে পারবো। একটু আগে বলেছিলাম অভেদগুলোকে আমরা কিভাবে, যে অভেদের কতগুলো সূত্র লিখেছিলাম, এবং সূত্র কিভাবে জ্যামিতিক উপায়ে প্রমাণ করে সেটাও বলেছি। এবং এখন বললাম এই সূত্রগুলোও আমরা এই ত্রিভুজের সাহায্যে, কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে পারবো। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন দেখো,
শিক্ষার্থীরা, তাহলে এই তথ্য অর্থাৎ এই যে সূত্র এবং সমকোণী ত্রিভুজ, এই দুইটা জিনিস খেয়াল করে তোমরা বাসায় সূত্রগুলোকে এমনভাবে তোমাদের মস্তিষ্কে ধারণ করবে যাতে ওই যে কথাটা বলেছি বাবার নাম ভুল করা যাবে না, ঠিক তদ্রূপ এই সূত্রগুলো বলাও যেন ভুল না হয়। এবং এই উদ্দীপকের সাহায্যে যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে বিষয়টা বারবার চর্চা করবে এবং এখান থেকে তোমরা ভালো কিছু করতে পারবে বলে আমি আশা রাখি। এবং তোমাদের সমস্যা থাকলে তোমাদের কাছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এবং সমস্যা সমাধান করার চেষ্টা করবে। এবং সবাই ভালো থাকো। এই দুঃসময়ে সকলেই মাস্ক ব্যতীত বাহিরে বের হবে না এবং প্রত্যেকেই বাবা মাকে সহযোগিতা করবে, এই বলে এখানেই শেষ করছি।